দেখতে দেখতে এই বছরের আরেকটি ফাল্গুনের অর্ধেক মাসও পার হয়ে যাচ্ছে এবং তারপরও ফাল্গুনের আবেদন যেন আমাদের কাছে কমছে না, তাই না? একটা ফাল্গুন মাস, এই মাসটা জুড়ে আসলে আমরা অনেক রকম রঙিন আশা বুনে থাকি। শীতের কেমন যেন বিরহকাল শেষে ফাল্গুন কেন যেন প্রেম নিয়ে আসে, এবং সেই প্রেম আপনাদের মনেও পৌঁছায় কিনা সেই বিষয়গুলো নিয়েই আড্ডা দিতে চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আমাদের আজকের বিষয় আরেক ফাল্গুন। আড্ডা দিতে ডেকেছি তিনজন গুণী বন্ধুকে। তিনজন তার নিজ নিজ কাজের আঙিনা থেকে, তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে আমাদের করবেন আলোকিত। চলুন পরিচয় হয়ে নিই। আমাদের সাথে শুরুতেই যিনি আছেন তিনি ফারজানা ইয়াসমিন, তিনি একজন সঙ্গীত শিল্পী। স্বাগত জানাই নেক্সাস লেডিস ক্লাবে। আপনাকে ধন্যবাদ। তার পাশে আছেন শাহনাজুর রেশমা, তিনি একজন শিক্ষক এবং সাথে উদ্যোক্তা। স্বাগত জানাই। ধন্যবাদ। আমি শাহনাজ রেশমা, পেশায় একজন টিচার, শিক্ষকতা করছি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে, মালিবাগ ব্রাঞ্চে আছি। সেই সাথে আমি প্রায় 12 বছর ধরে আমি উদ্যোক্তা হিসেবে কাজ করছি। এখন আমি জামদানি শাড়ি এবং হাতে বুননের জুয়েলারি নিয়ে কাজ করছি। আর অন্যান্য আরও ট্রেনার হিসেবে আছি একটা কোম্পানিতে, আর টুকটাক প্রেজেন্টেশন করছি। বাহ, অনেক কাজ করছেন, আরও এই সম্পর্কে জানবো। তার পাশে আছেন স্বপ্না বার্নাডেট ফ্রান্সিস, তিনি একজন সঙ্গীত শিল্পী। স্বাগত জানাই। হ্যাঁ, আমিও সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি, আর অনেক বেশি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি যে লেডিস ক্লাব অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। আমি মূলত কাজ করি অটিজম নিয়ে, আর এছাড়া আমার ছোটবেলা থেকে এ পর্যন্ত আমি একজন শিল্পী, সব ধরনের গান গাইতে পছন্দ করি। আমার পরিবার হচ্ছে একটা সংস্কৃতি পরিবার, তো সব সময় চেষ্টা করি যে গান চালিয়ে যেতে। বাহ, চমৎকার। সংস্কৃতি অঙ্গন, কাজের অঙ্গন মিলিয়ে আজ মনে হচ্ছে একটি বর্ণাঢ্য আড্ডা হবে। আমাদের বন্ধুদেরকেও ডেকে নিতে চাই। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশন, যে আয়োজন লেডিস ক্লাব সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনার বাড়ির টেলিভিশনে, এবং সাথে আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লাইফস্টাইলে, দুটো জায়গাতেই নারী পুরুষ নির্বিশেষে আপনারা মন্তব্য রাখতেই পারেন। আপনাদের ভালো মন্দ যত কথা আছে সব কিছু আমাদের বলবেন। তবে আমাদের স্ক্রিনে আপনি পেয়ে যাবেন জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে শুধুমাত্র নারী বন্ধুরা এই অঙ্গনে আড্ডা দেওয়ার জন্য যুক্ত হবেন। পৃথিবীর নানান প্রান্ত থেকে, শুধু দেশ নয়, দেশ ছাড়িয়ে পৃথিবীর নানান প্রান্ত থেকে দীর্ঘ অনেক দিন ধরে আমাদের সাথে অনেক বন্ধু যুক্ত হয়ে যাচ্ছেন। সেভাবেই অনেক নতুন বন্ধুকেও স্বাগত জানাতে চাই, এবং পুরনো বন্ধুদেরকে সাদরে অনেক আদর জানিয়ে বলতে চাই যে ফাল্গুন নিয়ে আড্ডা দিয়ে চলুন, মিলে ফাগুনের আড্ডা হবে। চৈত্র আসার আগে এই সময়টা একটু এনজয় করতে ইচ্ছে করে, যে আবার চৈত্র এসে পড়লেই ঢাকা কিংবা বাংলাদেশের চৈত্র আসলে যেন তেন চৈত্র তো নয়, বেশ একটু কঠিন, একদম কাহিল করে ফেলবে এরকমই চৈত্র, তাই না? অনেক গরম পড়ে যায় আসলে। চৈত্র মাসটা বলতেই তো শুরু হয়ে যায় যে প্রচন্ড গরম আসবে, মাটি ফেটে যায়। হ্যাঁ, এবং ওই যে বৈশাখের ঝড় আসার আগে চৈত্রটা আসলে একটু খানিকটা ভয় দেখায়, যে এই যে আমি কিন্তু গরমকালে এসে বেশ গরম নিয়ে আসবে, তবে মজার মজার ফল নিয়ে আসবে। সেটা একটা ফাগুনের আমেজ। হ্যাঁ, আসলে আমরা ফাগুনের আমেজ নিয়ে আসছি এখনো, যে ফাগুনটা এখনো কিন্তু কাটেনি, এখনো আমরা ফাগুনের যে কি বলবো, আজকেও তো এই গাছের পাতা ঝরছে, এখনো শুকনো পাতা। একদমই, ফাগুনে আসলে ফুলে ফুলে ছেয়ে যাওয়ার কথাই ছিল, কিন্তু এখনো পাতা ঝরছে, তার মানে নতুন ফুল আসবে। এবং সেই ফুলদের কথা মনে করেই ফারজানা আপু একটা গান দিয়ে শুরু করতে পারি না? হ্যাঁ, অবশ্যই। কি ধরনের গান করবেন বলুন? আমি আসলে আমি খুঁজতেই বলুন। হ্যাঁ, অবশ্যই। আমি হচ্ছে বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের সঙ্গীত শিল্পী, তো আমি আধুনিক গানের শিল্পী মূলত। তো আধুনিক গান দিয়ে আমি শুরু করি। বেশ একটা সুন্দর কোনো গান অবশ্যই শুনবো। আধুনিক যেহেতু গান শুনছি, ফোনে গানটা যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে অন্য আড্ডা করব নাকি কিছুক্ষণ? আমি শুরু করে দিচ্ছি। ঠিক আছে।
আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আমার দু চোখ জলে রিক্ত, আমার দু চোখ জলে সিক্ত, আমার দু চোখ জলে রিক্ত, আমার দু চোখ জলে সিক্ত। বুক ভরা নীরবতা নিয়ে অকারণ, বুক ভরা নীরবতা নিয়ে অকারণ, আমারই দুয়ার হলো বন্ধ। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। বাহ, চমৎকার চমৎকার, কি সুন্দর একটা গান আপনার কাছে শুনলাম। এবং এই গানটার সাথে সাথে আসলে গানের ব্যাকগ্রাউন্ডটাও জানতে চাই সঙ্গীত জীবনের সাথে আপনার সম্পৃক্ততা কবে থেকে শুরু? আচ্ছা, আমি সঙ্গীত জীবনে আছি আজকে 17 বছর হয়ে গেল। আমি যখন আমার আমার শুরুটা হচ্ছে আমার বাবা মায়ের হাত ধরেই, যে বাবার ইচ্ছেটা থেকেই, বাবা এবং মা দুজনের ইচ্ছেতেই আসলে গানে আসা। তারপরে এখন তো বিয়ে হয়েছে প্রায় 20 বছর হয়ে গেল। তারপরে স্বামীর ইচ্ছেতেই আর কি এখনো পর্যন্ত আর কি গান চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। এত সুন্দর গান আসলে স্বামী শুনতেও চাইবেন যে না এত সুন্দর গান সবাই শুনুক। তো মানে প্রচন্ড রকমের মানে এই মানে গানের হি ইজ ইওর বিগেস্ট ফ্যান। ইয়েস, অফ কোর্স। আর কি বলবো, মানে এখনো যে চালিয়ে যাচ্ছি এটার ওর অবদান অবশ্যই অনেকটা। বাহ, চমৎকার। শাহনাজ আপুর কাছে জানতে চাই শিক্ষকতার সাথে সম্পৃক্ততা কোথা থেকে এবং কেন শিক্ষকতা করেন, সাথে উদ্যোক্তা জীবন কিভাবে শুরু হলো? ধন্যবাদ আপু। আসলে শিক্ষকতা আমার ইচ্ছে ছিল না মোটেও। খুব ছোটবেলা থেকেই নাচ গানটা বেশ। আপনার চোখের সামনে একটা কাপে কফি চা কিছু আছে, ওটা খেতে খেতে কথা বলুন। তো নাচ গান দুটোই খুব ভালোভাবে শিখেছি। আমরা জাতীয় পর্যায়ে এসেছিলাম খুব ছোট, 9 বছর বয়সে। তখন জাপানের জন্য আমি সিলেকশন হয়েছিলাম রাজশাহী ডিভিশন থেকে। পরে যখন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক রেস্ট্রিক্টেড ফ্যামিলি, তো আমাকে দিল না। তো ভেতরে একটু ক্ষোভ ছিল যে আমি বড় হয়ে কোনো না কোনোভাবে নাচ গান যেভাবেই হোক আমি এটা করবই আমি। তো তারপরে ইচ্ছা হলো যে দিচ্ছে না যখন, ঠিক আছে ভালো করে পড়াশোনা করি, মানে থাকি যে এভাবেই চলি। এক সময় হাজব্যান্ড টিভি সেন্টারের সাথে আমার শ্বশুরবাড়ি রামপুরা টিভি সেন্টারের পাশে। তো বিটিভিতে ভাবলাম যে হয়তোবা হাজব্যান্ড আমাকে সুযোগটা দিবে। বিয়ে করলাম টিভি সেন্টারের পাশেই, মানে শ্বশুরবাড়ি রামপুরা সেহেতু হাজব্যান্ড হয়তো সুযোগটা দিবে, সে আমাকে ওইরকম প্রতিশ্রুতিও দিয়েছিল। পরে এক সময় ও আমাকে একেবারে বেঁধে ফেললো, না এটা করা যাবে না। তারপরে পড়াশোনার ব্যাপারটা যখন ও হচ্ছে দেশের বাইরে থাকার কারণে আমি মানে পড়াশোনাটা চালিয়ে যেতে পেরেছি বাবা মার কারণে। মিরপুর 1 নম্বরে বড় হয়েছি। তারপরে আস্তে আস্তে যখন মানে আমি ব্যাংকার হিসেবে একটা জব হলো, তো হাজব্যান্ড বললেন যে, আমি নর্থ বেঙ্গলের মেয়ে, রাজশাহী নওগাঁ। আব্দুল জলিল আমাদের খুব কাছের লোক ছিলেন, উনি আওয়ামী লীগের। তো ওই হিসাবে ওনার ব্যাংকে আমার একটা জব হয়, আপনার
অনার্স, তখন মাত্র অনার্স পাস করেছি ওই সময়। তো আমার হাজব্যান্ড বললেন যে না, জব করতে পারবে না ও, টাকায় ওকে 50,000 টাকা দিলে 3বার 4বার কাউন্ট করে, ও তো মানে ব্যাংকে গেলে তো সব উলটপালট করে ফেলবে। তো এই কারণে আর হলো না, ব্যাংকের জবটা নিতে পারলাম না। পরে বাসায় আছি, অনার্স শেষ করলাম, মাস্টার্স শেষ করলাম। শেষ করার পরপরই আমার একটা ইয়েতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ওখানে নিবন্ধনে মানে শিক্ষক নিবন্ধনের একটা এক্সাম দিতে যাই। তখন ওখানকারই আর কি এক আমাকে বললেন যে আপনি আমাদের ইয়েতে জয়েন করেন। তো আমার হাজব্যান্ড বললেন যে ওখানে এত দূর যাওয়া যাবে না। পরে করলাম কি সাউথ পয়েন্টে, যে কোনোভাবেই আজ থেকে 13 বছর আগে এখানে জয়েন করলাম। এখানে থাকাকালীনই আমি মানে উদ্যোক্তার মানে স্টার্টিংটা হয় এভাবে যে আমি আমার বাসার যে কাজগুলো সেগুলো হচ্ছে একটু ডিজাইন করে করি, মানে ব্লক করে বা হাতের কাজ করে, আর নিজের ঘর সাজাতে যা করেন সেগুলোই নিজের পেজেও আনলেন। হ্যাঁ, তো ওইটা আমার এক টিচার আমাকে বললেন যে আপা আমাকেও এটা আমাকে করে দিবেন, আপনার কত খরচ হচ্ছে আমাকে বলবেন। তো আমি এইভাবে করতে করতে ওনার পর আর একটা টিচার, মানে আমার মেইন স্টার্টিংটা হয়েছে আমার টিচারদেরকে দিয়ে, আমার কলিগদেরকে দিয়ে। এভাবেই আসলে ব্যবসা শুরু হয়। আরো শুনবো এই বিষয়ে, আসছি অবশ্যই। স্বপ্না বার্নার্ডেট ফ্রান্সিস আপা, আপনার কাছে এসে যেটা জানতে চাই যে সঙ্গীতটা আসলে আপনার কাছে কিভাবে সঙ্গীত আপনার জীবনে ধরা দিল? সঙ্গীত আসলে আমার কাছে একটা সবুজ রঙের মতো। আমার কাছে মানে সবুজ রং সবসময় যেমন আমাদের কাছে একটা সতেজতা ছড়ায়, ঠিক আমার কাছে মুগ্ধতায় ছেয়ে যায়। মানে সঙ্গীত হচ্ছে মানুষের মনকে প্রসারিত করে, মানুষের মনের যে একটা তাগিদ, একটা চিন্তা, একটা চেতনা, সব কিছু প্রকাশ করা যায় গানের মাধ্যমে। আর যখন মানুষের মন অনেক ভালো থাকে, উচ্ছ্বাসে মানুষ গান দিয়ে সেটাকে বহিঃপ্রকাশ করে। আবার যখন অনেক কষ্ট পাই, হৃদয়ে কোনো দুঃখ আসে, তখনও দেখা যায় যে আমি গানের গাইতে যে ঠিক ওই রকম হয়তো বেদনার মুহূর্তে বেদনার গানই আমি গাইছি। যখন আমার ভালোবাসা থাকে তখন হয়তো আমি ভালোবাসার রং ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে আসলে সঙ্গীতটাকে আমি খুব আপন করে নেই এবং সহজে ছাড়ি না। ছোটবেলা থেকে সঙ্গীত নিজেই আসলে এত বৈচিত্র্যময়, তাই না? হ্যাঁ, অনেক ভালো লাগে। মানে যারা সঙ্গীত ভালোবাসে তাদেরকেও ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় যে গান হচ্ছে জীবনে ওতপ্রোতভাবে মানে এত বেশি আমাদের সবার সাথেই জড়িয়ে গেছে। যারা গান গাইতেও না পারে তারাও শুনে, আবার অনেকে গুনগুন করে গায়। হ্যাঁ, তো আমি আসলে ছোটবেলা থেকেই দেখা গেছে যে আমাদের পরিবারে আমার বাবা সবসময়ই মানে হারমোনিয়াম নিয়ে বসতো ছোটবেলা। তারপর আমরা 4 ভাই 4 বোন সবাই মিলে আমরা বাবাকে ঘিরে গান গাইতে বসতাম। সেই যে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই গান দিয়ে যে শুরু হয়েছে আমার, এই হাঁটি হাঁটি পা করতে করতে দেখা গেছে যে কিভাবে জানি অনেক জায়গায় সুযোগ পেয়েছি, যেসব জায়গা আমার হয়তো বা আমার চাইতে অনেক ভালো ভালো শিল্পীরা সেখানে অনেক গান গাওয়ার মানে ছিল, সেখানে ঈশ্বর আসলে আমাকে যোগ্য করেছে। আমি যে সব জায়গায় গান গাইতে পেরেছি, পরিবেশন করতে পেরেছি। জায়গাগুলো নিয়ে সম্পর্কে শুনবো, ফিরে এসে একটা গান শুনবো। একটা বিরতি নিয়ে নিচ্ছি পর্যায়ে। বিরতির পরে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি চাই যে আপনারা আসুন, কারণ সবাই ছাড়া ফাল্গুন হয় নাকি? ফাল্গুন মানেই রং বেরঙের কাপড়, নানান রকম সাজগোজ, খোপায় গোজা একটা ফুল, আর সাথে অনেক 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 মজার স্মৃতি, মধুর স্মৃতি, এবং ফাল্গুনে বইমেলায় যাওয়ার একটা হিড়িক ওঠে। বইমেলা ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং আপনারা অনেকেই যাওয়াও শুরু করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে অনেকে বলতে পারেন কিন্তু যে আসলে ফাল্গুন আর বইমেলার কেমন একটা সম্পর্ক। যেমন যখনই ফেব্রুয়ারি মাস আসে, এবার একটু দেরিতে বইমেলা শুরু হচ্ছে, কিন্তু ফাল্গুন মানেই হলো দেখা যায় যে বইমেলায় যেতে হবে, তাই না? এবং ফাল্গুনের সাজটা দিয়েও হয়তো মানুষ বইমেলায় যায়, এমন হয়েছে না? সেই আলাপগুলো শুনবো। তবে স্বপ্না বার্নার্ডেট ফ্রান্সিস আপু, একটা গান শুনি আগে, তারপরে গল্প করব। আচ্ছা, যেহেতু আমাদের 21শে ফেব্রুয়ারি আবার ফাল্গুন, তো এই বিষয়ে একটি গান আমি অনেক ছোটবেলা থেকেই শিখেছি। লিখেছেন
গানটি নিধন্ডি রোজারিও, আমাদেরই উনি কাকা হয়, তো গানটি আমার অনেক পছন্দ। আবার এসেছে ফিরে বাংলার প্রতি ঘরে স্মৃতিময় চেতনার সেই দিন, ভুলিতে পারি না তারে মরমে গুমরে মরে আজিকার দিন, রক্ত রঙিন রক্ত রঙিন আবার এসেছে ফিরে বাংলার প্রতি ঘরে স্মৃতিময় চেতনার সেই দিন। বারে বারে সে দাঁড়ে দিয়ে গেছে চুপি সারে চেতনার বিধক্ত জ্বালা, তাই উল্কার মতো ছুটি শাসনের দ্বার ত্রুটি এনেছে বিজয়ের মালা। সালাম বরকত এসো বারবার এসো বারবার, রফিক ও জব্বার এসো বারবার এসো বারবার, বাংলার মাটি আজ মুক্ত স্বাধীন চেতনার আজিকে সেই দিন, রক্ত রঙিন রক্ত রঙিন রক্ত রঙিন আবার এসেছে ফিরে বাংলার প্রতি ঘরে স্মৃতিময় চেতনার সেই দিন। ফাগুনের আগুন লাগা শিমুল পলাশের বনে, রক্তের আলপনা জলে বাঙালির হৃদয়ে গহনে, তোমারই জানাই প্রণতি 21শে ফেব্রুয়ারি, তুমি যে তুলনাহীন স্মৃতিময় চেতনার সেই দিন। বাহ, কি চমৎকার কি চমৎকার। ফাগুনের কথা যখন আসে, যখন অনেক রঙের কথা বলি, তখন 52-এর রক্তে রঞ্জিত হয়ে যাওয়া পথ, সেটা ভুলবার নয় একেবারে। এবং 52-এর ভাষা শহীদদের প্রতি অপরিমেয় শ্রদ্ধা অবশ্যই জ্ঞাপন করছি, এবং অনেক ধন্যবাদ নিধন রোজারিও যিনি গানটা লিখেছেন তাকে, এবং সুন্দর করে আপনি গাইলেন, আপনাকেও ধন্যবাদ অনেক। এবং এই ভাষার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরেই আসলে বইমেলাটাও সবসময় হয়। এই বছর ইলেকশন হলো এবং নানান কিছু চলছিল, আমাদের দেশ একটা ট্রানজিশনের ভেতর দিয়ে গেল, তো তারপরে দেখা যায় যে বইমেলা হয়তো খানিক দেরিতে শুরু হলো, আগামী বছর থেকে হয়তো আবার আমরা আগের মতো করে শুরু করতে পারবো। তবে বইমেলার স্মৃতি শুনতে চাই ফারজানা আপু। আচ্ছা, বইমেলার স্মৃতি অনেক আছে আসলে। আমার আব্বুর সাথেই গিয়েছিলাম, আমার এতটুকু মনে আছে, অনেক ছোটবেলা। আমার আব্বু আসলে পুলিশ অফিসার ছিলেন, তো তার সাথে হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে যে বইমেলায় গিয়ে আমরা তো 4 ভাই বোন, তো সবাই একসাথে আব্বু আম্মুর সাথে গিয়ে ওখানে বই কিনতাম। তো বই যখন চাইতাম যে হ্যাঁ এটা লাগবে বা ওটা কিনবো, এই বইটা কিনে দাও, তো সাথে সাথেই বলতো যে হ্যাঁ ঠিক আছে তুমি নাও। ঘুরতাম একসাথে, ওখানে তো টিএসসির অনেক জায়গাই আছে, একসাথে বের হতাম মার সাথে বাবার সাথে, সবসময় ঘুরে বেড়াতাম। বইমেলা না নিয়ে গেলে খুব মন খারাপ হতো। আমি ইভেন আমার যতটুকু মনে পড়ে আমি বই পড়তেও অনেক পছন্দ করি, এবং কিছু বই এতটাই সহজভাবে পড়া যেত যে যেদিন বইটা কিনে এনেছি ওই দিন বইটা শেষ না হওয়া পর্যন্ত খাটে শুয়ে শুয়ে ওই বইটা পড়তেই পড়ছি এরকম হয়েছে। এবং একই দিনে অনেক পছন্দ, একই দিনে যে মাঝে মাঝে একবার এরকম হয়েছে একদিনে 3টা থেকে 4টা বই পড়ে ফেলেছি, তাও বই পড়তে ইচ্ছে করছে। এটা খুব চমৎকার লাগে। এবং বইমেলা থেকে আনা বই খুললে যে নতুন ঘ্রাণ, সেই বই পড়ার আনন্দ অন্যরকম। যদি জানতে চাই শাহনাজ আপু, ছোটবেলার ফাগুন আর এখন ফাগুন পার্থক্য? ছোটবেলার ফাগুন বলতে আসলে যখন নতুন
সিজন চেঞ্জ হতো, মানে শীত শেষে কেবল ফাগুনের আগমন যখন, ওই সময়টা গাছে গাছে যে আমরা ফুল ফুটতো, এই সবচেয়ে বেশি মনে পড়তো যে এইখান থেকে একটা ফুল ছিঁড়ে, এইখান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে এসে আমরা ফুলের মালা গেঁথে যে করতাম, আনন্দ করতাম ভাই বোন বা কাজিনরা সবাই মিলে। এই আনন্দগুলো আসলে এখনকার বাচ্চারা, এখন তো আমরা ইচ্ছা করেই ফুল যদিও ছিঁড়ি না, কিন্তু কিনে নিই। তো এখনকার যেটা, সেটা হচ্ছে আমার বাসায় বিশেষ করে বাসা থেকে, মানে বাসার টেবিল থেকে কখনোই ফুল সরে না। কারণ হলো, হয় আমার বোন নিয়ে আসছে, নয়তো আমার মেয়ে নিয়ে আসছে, নয়তো আমি নিজে কিনে নিয়ে আসছি, নয়তো ফ্রেন্ডরা কেউ দিচ্ছে বা কলিগরা কেউ দিচ্ছে, একটা না একটা থাকেই। তো এখনকার ফাগুন আমার পুরা এই যে আপনার ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সপ্তাহে মানে 2 বার করে ফুল আসছে যাচ্ছে। আর বই পড়ার ব্যাপারটা, ছোটবেলায় খুব ধৈর্যের সহকারে আমি বই পড়তাম। মানে আমি যখন ক্লাস 4-এ তখন বিষাদ সিন্ধু পড়েছি। মানে আমি নজরুল ইসলামকে খুব অবজার্ভ। তখন আপনি বুঝেছেন বিষাদ সিন্ধু কি বলতে চাইছে? একটু বুঝেছি, কিন্তু কান্নাও করেছি। ওইটা পড়ে না অনেক কান্নাও করেছি। ওটা পড়েছি কেন, মামার টেবিলে বইটা ছিল, তো প্রতিদিন চুরি চুরি করে মামার টেবিলে গিয়ে বই পড়তাম। তো এই কারণে ওটা শেষ করতে না পারলে অনেকখানি পড়েছি। আমি ক্লাস 9-এ থাকতে সাতকাহন পড়েছি, আমি তখন ভালো বুঝি নাই, কিন্তু এটা যখন আমি আবার ইউনিভার্সিটির শেষ দিকে এসে পড়লাম, তখন যা বুঝেছি তার চেয়ে অনেক অন্যরকম বুঝলাম। মানে পরবর্তী একটা পর্যায়ে এসে, মানে একটা বই পড়ার একটা স্টেজও আছে মনে হয়। আমি আসলে যেটা করেছি যে আমি বই বেশিরভাগ পড়তাম হুমায়ুন আহমেদের। হ্যাঁ, খুব সহজ, ইজি টু রিড। হ্যাঁ, আমার কাছে মানে সবচেয়ে বেশি মনে হতো যে এটা মনে হয় খুবই ইজি, বাট আমার কাছে খুব ভালো লাগতো, মজা। হ্যাঁ, তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, এই বইটা পড়ে আমার খুবই ভালো লেগেছিল। আমি ইমদাদুল হক মিলনের বই বেশি পড়তাম। বাহ, তাহলে তো আপনার মনটা খুব প্রেমিক। প্রেম করার সুযোগ প্রেম করারও সুযোগ হয়নি, নানান রকম বাধা বিপত্তিতে জীবনটা জর্জরিত। চলুন ফাল্গুনের আলাপই করব। আসতে চাই স্বপ্না বার্নার্ডেট ফ্রান্সিস আপুর কাছে। ফাল্গুনের আলাদা রকম কোনো আয়োজন হয়, এবং কোন আয়োজনটা আপনার কাছে মনে হয় যে সেটা আপনি ফাল্গুনে খুব করতে চান, বা এটা আমার মনের খুব কাছের? না, এবার ফাগুনটা সত্যি আমার কাছে একটু অন্যরকম। কেন? কারণ আজকে যখন সুযোগই পেলাম বলি যে একেবারে বসন্তের প্রথম দিন আমি সকালে ঘুম ভাঙলো আমার কোকিলের ডাক শুনে। এত ভালো লেগেছে। আমাদের বাসার সামনে অনেক গাছ, তো সেই একটা গাছে রীতিমতো আমি খুঁজছিলাম যে কোকিলটা কোথায়। এত সুন্দর ডাক, সত্যি মানে আমাদের বাংলাদেশের এই ঋতু বা কালগুলো নিয়ে আমাদের গর্ব করা উচিত যে আমরা এই ধরনের মানে বসন্তকাল পাই বলে আমরা কোকিলের ডাক শুনতে পারি। এবং এইটা যে আমাকে কি পরিমাণ মানে আমার মন মানে আন্দোলিত করলো, মানে এত ভালো লেগেছে যে একটা সুমধুর একটা আওয়াজ। এর মধ্যে দেখা গেছে যে এবছর রোজা, এই সময় সকালে সেহরিরও আজান, এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে আবার কোকিলের ডাকটা শুনছি, যে একটা খুব ভালো মানে কম্বিনেশন সব কিছুর। তো আমার কাছে আসলে ভোরটাই অনেক সুন্দর হয়ে গেল। তো এর মধ্যে দেখা গেছে যে ফাগুনের প্রথম দিন তো আমাদের 21শে ফেব্রুয়ারিও ছিল, একই দিনে, সরি ভালোবাসা দিবস ছিল গেল, আর ফাগুন একই দিনে। তো সেটাও একটা অন্যরকম পাওয়া যে আজকে আসলে লাল পরবো নাকি বাসন্তী পরবো, এটা একটা কনফিউশন নতুন করে হয়েছে। মানে কিছুদিন আগে বাংলা একাডেমি দ্বারা আর কি মাসটা একটু অ্যাডজাস্ট করা হয়েছে, কিন্তু এই রিঅ্যাডজাস্টমেন্টে আমি জানি না ছেলেরা কতটুকু কষ্টান্বিত হয়েছে, আমরা খুব ঝামেলায় পড়ে গেছি। আমি যেমন চারুকলাতে যেতাম সবসময়, প্রতি বছরই যাওয়া হতো চারুকলায়, যে আমরা বান্ধবীরা একজন আরেকজনকে ফুল পরিয়ে দিতাম, মালায় খোপায়, হ্যাঁ আমরা ফুল জড়িয়ে দিতাম, গাঁদা ফুলের মালা, অথবা আবার বাসার সামনে দেখা যেত আমাদের শিউলি ফুলও পাওয়া যায়। মানে আমাদের এই যে ফুলের একটা একগুচ্ছ ফুল কাউকে দেওয়া, মানে এটা মনে হয় ফাগুনেই অনেক বেশি হয়। হ্যাঁ, একটু বইয়ের সাথে ফুল দেওয়া, কাউকে একটা বই গিফট করছি বই মেলায়, যেমন আমি বই সাধারণত সেলিনা হোসেন ওনারটা খুঁজি, আমার খুব ভাল লাগে। ওনার বেশ কিছু কালেকশন আমার আছে, নাসরিন জাহান, এই যে আমাদের লেখিকা,
আমি বেশিরভাগ সময় দেখি যে ওইটার সাথে আবার একটু ফুল দিয়ে যদি কাউকে উপহার দেওয়া হয় ভালোবাসার দিনেও মানে সাজিয়ে গুছিয়ে সুন্দর সাজিয়ে করে। গুছিয়ে সেভাবে, তো দেখা যায় যে সবকিছু মিলিয়ে আসলে এই যে সবাইকে একটা বাসন্তী দেখি, কমলা রং, যার যা কিছু, আমার যেমন ছোট ছোট এক একটা জিনিস আমাকে খুব ভালো লাগে যে একজন আমাদের বাসার সামনে ময়লা তুলছে, সে ওই দিন কেন যেন একটু কমলা ছোঁয়া কিছু ছিল পড়েছে, তার হ্যাঁ। ড্রেসে। তো এইগুলো আর কি আমার খুব ভালো লাগে, খুব আনন্দ দেয়। বাহ, চমৎকার চমৎকার। আমারও দেখা যায় যে ছোট ছোট জেস্চার খুব ভালো লাগে। মানুষ অনেকেই বলে যে এত আলাদা করে সেদিনকার সাজটা অত আদিক্ষেতাও হয়, বাট আমার কেন যেন উপলক্ষ আর আদিক্ষেতা এ দুটো পছন্দ। আমি জানতে চাই ফারজানা আপা, আপনার কি মনে হয় যে উপলক্ষ, সাজ এবং নানান রকম উৎসব, এবং বাংলাদেশ 6 ঋতুর দেশ একে তো, তার উপর আবার এত উৎসব প্রবণ একটা দেশ। আমাদের এখানে যেমন মুসলিম ফেস্টিভিটি আছে, তেমনি কিন্তু সনাতন ধর্মাবলম্বী অনেক ফেস্টিভ আছে। প্রত্যেক ধর্মের মানুষের জন্যই কিন্তু আলাদা আলাদা খুব ফেস্টিভ আমাদের দেশে, এবং 4টা ধর্মই যেহেতু আমাদের দেশে আছে, দেখা যায় যে প্রত্যেকটা ধর্মীয় আলাদা আলাদা উৎসবই আমাদের জন্য বড় বড় দিন হয়ে ওঠে। তো সেই বিষয়টা একটু জানতে চাই যে এই ভার্সিটালিটি এবং উৎসব প্রবণ এই দেশ এবং এই উদযাপন আপনার কাছে কেমন লাগে? আমার কাছে খুবই ভালো লাগে যে এই ভিন্ন ভিন্ন ধর্মীয় যে উৎসবগুলো হয় এবং সেই উৎসবগুলোতে আমি ভিন্নভাবে সাজতেও পারি। আমার কাছে খুব ভালো লাগে সাজটা। আমার কাছে এটা আমার কাছে মনে হয় যে আমার আসলে সাজটা আমার কাছে একটু মানে নিজের কাছে অন্যরকম মনে হয়। সাজতে আমি খুবই ভীষণ পছন্দ করি। এবং যে ভিন্ন ধর্মীয় যেটা বললেন আপনি আপু, মানে যে ভিন্ন ধর্মীয় ধর্মীয় যে অনুষ্ঠানগুলো যেটা হয়, যে যেমন আমাদের যে ঈদ আছে, তারপরে হিন্দু পুজো পার্বণ আছে, তারপর আবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য বড়দিন আছে, বড়দিন আছে। আমরা কিন্তু সেই উৎসবগুলো আমরা কিন্তু ওরা যে পালন করছে শুধু তাই নয়, আমরাও সেই উৎসবে ওদের মতো করে আমরা সেজে বের হচ্ছি। তো এটাই আর কি বলবো। একদমই তাই। বাকিদের সাজ নিয়েও শুনবো, এসে আপনার কাছে একটা গানও শুনবো। একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। ফাল্গুন এসে চৈত্র চলে আসলো, তবু আপনাদের দেখা পেলাম না, এমনটাই মনে হচ্ছে। কারণ আমার জুমের আড্ডার বন্ধুদের জন্য একেবারে আমি চোখ পেতে বসে রয়েছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে এখনকার মধ্যে যুক্ত হয়ে যাবেন সবাই। এবং আমাদের হাতে থাকবেও আর দুটো সময় আর কি, অল্প অল্প কিছু সময়, দুটো ভাগে ভাগ করে কথা বলবো সবার সাথে। তাই চলে আসবেন জলদি জলদি। এ পর্যায়ে একটা গান যখন শুনতে চেয়েছি, মন গানেই আছে, মন আসলে গানেই থাকে। তো সেই ক্ষেত্রে গানটা শুনে বাকি আড্ডা দিই। কি গান শুনবো আপু? আচ্ছা আপু, আমি একটি ওপার বাংলার একটি গান শোনাতে চাচ্ছি। এটার মেন শিল্পী হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়, সুরও করেছেন হেমন্ত মুখোপাধ্যায়, আর কথা হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার। বাহ, চমৎকার। ঠিক আছে, আমি গাচ্ছি তাহলে। হোলির কথা শুনি বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনি হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। হোলির কথা শুনি বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনি হাসো না তো। আকাশ পাড়ি ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গড়ে। আকাশ পাড়ি ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু আসো না তো। ওলির কথা
কথা শুনি বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনি হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় গো ভরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় গো ভরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি সাথীরে কাছে তার নেই গো ডাকি, যেমন করে নিরে একটি পাখি সাথীরে কাছে তার নেই গো ডাকি, যেমন করে সে ভালোবাসি কই তাহার মতো তুমি আমায় তবু বাসো না তো। ওলির কথা শুনি বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনি হাসো না তো। বাহ, চমৎকার, খুবই প্রিয় একটা গান, পুরোটা শুনলাম আরও কানে আরাম লাগলো। কিন্তু প্রশ্ন এখনো সেটাই রয়ে যাচ্ছে, সে কি আগের মতো হাসছে না? না, অবশ্যই হাসে। এটা আমার আসলে অনেক পছন্দের একটা গান, আর যেহেতু ফাল্গুন কথাটা এখানে আছে, আর সেই সুবাদে আর কি গানটা আমি গাইলাম। বাহ, চমৎকার। কিন্তু তো সেই ক্ষেত্রে অনেকেই বলে বিয়ের পরে আগের ফাগুন আর নতুন ফাগুন এক থাকে না, আপনার জন্য কি? আমার কাছে সমান একদম, আগেও যেমন ছিল এখন আরো বেশি, মানে বলবো যে আরো রোমান্টিকতা আমাদের মধ্যে এখনো আছে, আরো বেশি। বাহ, সময়ের সাথে সাথে তাহলে সম্পর্ক যখন আরো গুছিয়ে যায়, আন্ডারস্ট্যান্ডিং আরো বেড়ে যায়, তখন আসলে রোমান্টিকতা ওভাবেই থাকে। এটাই বেশ চমৎকার। আমি শাহনাজ রেশমা আপু আপনার কাছেও এসে জানতে চাই যেটাই যে অনেক সময়ই ঝগড়াঝাটি হয় সম্পর্কে, বিরহ আসে অর্থাৎ শীতকাল, উইন্টার ফেজ যায়, এবং উইন্টার ফেজের পরে আবার ফাগুনও তো আসে, তাই না? তো বিরহের পরে আবার যত রকম শোক আছে, শোক কাটিয়ে নতুনভাবে ভালোবাসা যায়। হ্যাঁ, ভালোবাসা যায় নতুন। একই মানুষের উপর খুবই রাগ হয়ে তারপর আবার একটা গ্লাস যখন ভেঙে যায়, ওটাকে সুপার গ্লু দিয়ে যদি আটকাবেন, দেখবেন যে একটু স্ক্র্যাচ থাকবেই, ওটা মনের মধ্যে থেকেই যায়। ওটা আগের মতো হবে না, একেবারেই পিওর গ্লাসটা কিন্তু আগের মতো হবে না, ওটা মনের মধ্যে কষ্ট থেকেই যাবে। তবে ফাগুনের ব্যাপারটা, আমরা যখন নিউলি ম্যারিড যখন আমরা, তখন যেভাবে আমাদের হাত ধরে নিয়ে ঘুরে বেড়ানো, রিকশায় চড়ে আপনার চুল মানে ফুলের ইয়ে দিয়ে ঘুরে বেড়ানো, ওই ইয়েটা সিজনটা এখন আর পাচ্ছি না, এখন আমরা পাই না। কারণটা হলো বলে এই এখন তো বড় হয়ে গিয়েছি, এখন বাচ্চারা বড় হয়ে গেছে, এখন এটা সেটা, মানে একটা না একটা কজ থাকে, এমনও হয় ভুলেই যায়। আবার এরকম কি, আমি জানতে চাই যে তার জন্য তিনি বড় হয়ে গেছেন, কিন্তু আপনার মনটা কি সেই ছোট মানুষ রয়ে গেছে এখনো? আমি তো অলওয়েজ ফিল 20। আমি আমাকে অনেকে বলে এই তুই বুড়ি হবি না, আমি না, আমি তো বুড়া হব না। না না না, এটা হওয়াই যাবে না। আমার কাছে এটা খুব মনে হয় যে মেয়েরা কুড়িতেই বুড়ি, আসলে আমি এটা মানতেই চাই না। আমার কাছে তো 20 মানে শুরু, একেবারে আমি এটা কেন জানি মানতে চাই না। ইভেন আমার মানে এমন হয় যে আমার মেয়ের চেয়ে আমি বেশি সাজগুজ পছন্দ করি। যেমন আমার মেয়ে খুব ভালো ডান্স করে, তো এখন ওর চেয়ে আমি মনে হয় কি যে আমি কোনো প্রোগ্রামে গেলে আমি বেশি নাচ করি। মানে আমার মেয়ে এখন চুপচাপ হয়ে গেছে, এখন খুব বেশি ইয়ে করে না। তো সেই ক্ষেত্রে আমাকে বলে তুই কি করে এত এনার্জেটিক, মানে এত পারিস কি করে? আমি বলি পারি কারণ আমার মনে সবসময় আমি ফিল করি যে আমি 20 ইয়ার্স, এই জন্য। আমি তো 40 ইয়ার্স হয়েছি, এটা বলবো কেন তোমাদেরকে? সবাই জেনে গেলাম, সবাই জেনে গেলাম। ঠিক আছে, না হলে 20 ভাবছিলাম, কিন্তু না হলে 20 ভাবছিলাম, বলে দিলেন বলে জেনে গেলাম। আপনার কাছে আসছি, একটু জুমে চলে আসি। মিষ্টি আপু, একটু মিষ্টি করে বলেন ফাগুন কেমন যাচ্ছে?
আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, শুভ সময়। আর আপু, ফাগুনের যে রং আসছে, আরেক ফাগুন, সবার অনেক কথা শুনছিলাম শুরু থেকেই। তো আপনাকে বিশেষ ধন্যবাদ যে আবারও আপনার কাছে ফাগুনের রঙে আপনাকে আমি দেখছি। এখন কেমন আছেন আপনি? আপনার সাথে অনেকদিন কথা হয়নি। অনেক দিন ভালো আসলে আছেন? কথা হয়নি, আমি খুবই ভালো আছি। আমি একটা এই যে এই ধরনের রং পরি না, কিন্তু দেখেছেন আপনারা খেয়াল করে, কিন্তু ফাগুন এসেছে তাই একটা এরকম রং বেছে নিয়ে পরে চলে এসেছি আপনাদের সাথে ফাগুন এজন্যই করতে। মনে করিয়ে দিলাম, হ্যাঁ, আমি আমি এজন্যই মনে খুব করিয়ে দিলাম যে সত্যি আপনার কাছে দারুণ লাগছে। ফাগুনের হ্যাঁ যে রং, আজকের যে আমাদের টপিক, একসাথে সেটার সঙ্গে মিলিয়ে দারুণ মিলে মিশিয়ে গিয়েছে। চলে আর এসেছি। আপনার অতিথি আপুদের কথা বলি, অতিথি আপুদের কথা শুনতে শুনতে আমিও তো একেবারে সেই 20 ইয়ার্সে চলে গিয়েছিলাম। সব কথা শুনে আমার মনে হচ্ছিল যে আমি সেই আগের মতো ঘুরছি। একটা বললেন যে আগের থেকে রোমান্টিকতা বেশি বেড়ে গিয়েছে, তারপর আরেকটা আপু বললেন যে আমি কখনোই বয়স মনে করি না। মানে সবগুলো আমার মধ্যে এগুলো দোল খাচ্ছে। আর আমিও ঠিক সেখানেই চলে গেছি। সেই আরেক একদম। ফাগুন মনে হয় যে এক ফাগুন তো এসছে, কিন্তু আরেক ফাগুন যে চলে গিয়েছে এটা মনেই হচ্ছে না, মনে হচ্ছে সেই ফাগুনেই আছি। আর কি বলবো। আমার তাই মনে হলো, আমি এখনো মানে ওই বেশি যে অনেক বয়স কাল থেকে পাড়ি দিয়ে অনেক দূরে চলে এসেছি তা না। তবে আমার মনে পড়ে যে আসলে কলেজের সময় যে ওই যে ফাগুন টিএসসি যাওয়ার যে একটা আলাদা এক্সাইটমেন্ট, সেটা কিভাবে যেন বড় হতে হতে হারিয়ে যায় বা যাচ্ছে, এবং আমার খারাপ লাগে এটার জন্য। আমি হাসিনা আপুর কাছে আসতে চাই। হাসিনা আপু আজকেই বইমেলার সাথে একটা ছবি দিয়েছেন, আমার কাছে চমৎকার লেগেছে। মনে হচ্ছিল একদম ফাগুন আর বইমেলা একসাথে, একদম ফাল্গুন উদযাপন তিনিই করছেন। হাসিনা আপু, ফাগুন নিয়ে কেমন লাগে? আপু আনমিউট করে বলবেন, আনমিউট করতে হবে এবার। আসসালামু আলাইকুম আপু, শোনা যায়? শুনতে পাচ্ছি, শুনতে শোনা পাচ্ছি। যায় আপু? হ্যাঁ শুনতে পাচ্ছি আপু, বলুন। হ্যাঁ, অনেক ধন্যবাদ সবাইকে। দারুণ একটা বিষয়, দারুণ একটা বিষয়, দারুণ একটা মাস। কিন্তু হচ্ছে এইবার এখনো বইমেলায় যাওয়া হয় নাই। আসলে ছবিগুলা, পুরনো ছবিগুলা ঘাটতে ঘাটতে গত বইমেলার, গত না ঠিক আমার ছোট মেয়েটা দেশে যখন ছিল তখনকার কোনো একটা সনের বইয়ের এই মেলায় যাওয়ার ছবিটা, তো এই ছবিটা চোখের সামনে চলে আসছে, পরে পোস্ট করলাম, পুরনো একটা অ্যালবামে রেখে দিলাম। নষ্ট হয়ে যাচ্ছিল ছবিগুলা। তো আসলে ওই যে বইমেলায় যাওয়া, ফাগুন, সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি আপু। আর বইমেলা হোক, ফাগুন হোক, এটা কেউ পালন করুক বা না করুক, আমি একটু হইলেও করি আপু, করার চেষ্টা করি। এটা অনেক ভালো লাগার একটা বিষয়। যে কোনো প্রোগ্রাম গুলাই আমি চাই আর কি, যে সারাদিনে এক বেলা হইলেও বা যে কোনো একটা টাইমে ওইটা মানে পালন করা, যে ওইটার যে একটা আনন্দ, ওই মাসটা কিন্তু আমি আগামীতে বেঁচে থাকলে পাবো, না হলে পাবো না। তো একদম আসলে প্রত্যেকটা সিজনের সবকিছুই একটু হলেও ওই আনন্দটা উপভোগ করা, ওইটা সময় বের করে উচিত, নেওয়া, উচিত। এটা অন্যরকম একটা ভালো লাগার বিষয়। আমার কাছে সব ধন্যবাদ। সময় মনে হয় যে উদযাপন আসলে ভীষণ রকমের প্রয়োজন। এসে স্বপ্না আপুর সাথে আড্ডা দেবো, একটা গানও শুনবো, তবে বন্ধুদেরকেও বলছি যে ফিরে এসে হাতে অল্প সময় পাবো, এবং উদযাপন নিয়ে যখন যেই ভাবুন না কেন, আমি সবসময় এটাই ভাবি যে সময় চলে যাচ্ছে এবং পরের ফাগুনে আমি কোথায় থাকবো, কি করব আমি জানি না, তবে এখনকার সময়টা আমি ভীষণ জানি। তো এখনকার উদযাপনটা করে নিতে হবে। আরও উদযাপনের গল্প করব বিরতি থেকে এসে, সাথে থাকুন। বেলা গড়িয়ে যায়, তবে ফাল্গুনের শেষ কটা দিন এখনো জীবনে আছে। তাই উদযাপন যদি ফাল্গুনের প্রথম দিন নাও বা হয়ে থাকে, মাঝে মাঝে মনেও হয় যে না, সেই দিন হয়তো আমার ছিল না। তবে ফাল্গুনের যে কোনো দিনই আপনার হতে পারে, সেই দিনটাকে নিজের করে ফাল্গুন উদযাপন অবশ্যই করবেন, কারণ এরপরে আসবে আরও অনেক ঋতু। বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ, নানান উৎসবের দেশ। পালন করতে হবে আমার মনে হয় বেশিরভাগ, যতটুকু করে নিতে পারেন ততটুকু। এবং সেই উদযাপনেরই আরেকটু অংশ বিশেষ ধরে স্বপ্না বার্নাডেট আপুর কাছে আসতে চাই। উদযাপন নিয়ে শুনবো, তবে কি গান শুনবো আগে সেটা শুনে। আসলে ফাগুনের সাথে সাথে তো আমাদের সবার মনে ভালোবাসাটা এসেই পড়ে। আসবেই। তো আমি বরং একটা ভালোবাসার গান গাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তো ভালোবাসাটা আসলে সবার জন্যেই। আর সেই মুগ্ধতা নিয়ে আমি সবার প্রতি ভালোবাসার একটি গানই গাইতে চাই।
ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাজাই বাসি ভালোবাসি ভালোবাসি আহাজি এ বসন্তে এত ফুল ফোটে এত পাখি কাহে এত পাখি গায় আহা আজি এ বসন্তে আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান বনের পাখি রে কে চিনে রাখে গান হয়ে অবসান ভালোবাসো মোর গান আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান বসন্ত শেষ হলে যেমন কোকিল চলে যায় আমিও নানো একদিন আসবো না গায়ে তোর কোনো জলসায় বসন্ত শেষ হলে বাহ, ধন্যবাদ। কি চমৎকার, মানে বসন্ত শেষ হলে আসলে সেটা খুব সুন্দর করে সাজিয়ে একটা সিকোয়েন্স করে শোনালেন, মনে হলো যেন একেবারে শুরু থেকে শেষ আদ্যপান্ত শোনা হয়ে গেল। বেশ চমৎকার লেগেছে। আসলে বসন্তটা তো চলেই যাচ্ছে, আবার কবে আসবে, আবার কবে পাবো? আমার এটা জন্মদিনের সময় লাগে, ফাগুনের সময়ও লাগে, আবার শীত এসে চলে যায় তখনও এমন খুব লাগে। মানে যে কোনো কিছুর সাথে আমাদের মনে হয় বাঙালি মেয়েদের অ্যাটাচমেন্টটা খুব বেশি, তাই না? মানে খুব ফাগুনের সাথে আসলে অ্যাটাচমেন্টটা খুব বেশি আমাদের। একদম। জানতে চাই যে ওই ফাগুন মনে আসলে সব থেকে বেশি কোন সময় এসেছিল? কোন সময় এসেছিল? বা আসে যখন ভালোবেসেছিলাম প্রিয় মানুষকে, আর প্রিয় মানুষকে যখন আমি অনেক কষ্টের পরে আমি পেলাম, ওই সময়টাও আমার কাছে ফাগুনের মতোই লাগে। আর সেটা এখনও আছে। একটা ছেলে একটা মেয়ে আমার, ওদের নিয়ে আমি যখন ভালোবাসায় পরিপূর্ণ থাকি, আমার যখন এখন মনে হয় যে আর কিছুই চাওয়ার নাই আমার, ঈশ্বরের কাছে আমার যা চাওয়ার ছিল, আমার ভালোবাসার মানুষ এখনও আমার সাথে আছে, আমাকে সেই সবসময়ই ভালোবাসে সেই আগের মতো। আমি এর জন্যই কৃতজ্ঞ, আমার জন্ম আমার সার্থক মনে হয়। এটা কি চমৎকার। এবং এই যে মানুষের ভেতর আত্মতৃপ্তির যে উপলব্ধি, আমরা অনেক ক্ষেত্রে ভাবতেই পারি যে আমার নেই, আগের মতো নেই, কিছু একটা মিসিং, কিন্তু খুঁজতে গেলে এমন অনেক রকম কিছুই আসলে পাওয়া যাবে যেটা নেই, কিন্তু আবার সেই জায়গাতেই খুঁজতে গেলে পাওয়া যাবে এমন অনেক কিছু যেটা আমার আছে, এবং আছেটাকে আগলে নিতে পারলেই একটা মানুষ সুখী। আসলে আমি এই অটিজম নিয়ে কাজ করি, তো ওখানেও ছোট ছোট বাচ্চাগুলো আসে, আর আমরা যখন ফাগুনের অনুষ্ঠান এবার আয়োজন করলাম, দেখা গেল ওকে একটা কুচি দেওয়া শাড়ি পরিয়ে মানে সুন্দর করে মাথায় ফুল টুল দিয়ে পাঠিয়েছে। তো ও কথা বলতে পারে না, শুধু একটু আওয়াজ করে। তো আমার কাছে ওকে দেখেও মানে ভালো লাগছে যে অনেক বেশি আমি খুশি হই ওদের দেখে, ওদের প্রতি যে ভালোবাসাটা, এবং সেটাও মানে আসলে মনে হয় পৃথিবীটাই অনেক সুন্দর লাগে। আসলেই তাই। অনেক ধন্যবাদ আপু, সুন্দর একটি স্মৃতিও একসাথে বললেন। একদমই শেষ প্রান্তে চলে এসেছি, ধন্যবাদ পর্যায়ে চলে যেতে চাই। তিনজনই আমাদেরকে চমৎকার সময় দিলেন, তিনজনকেই ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও
লেডিস ক্লাব লেডিস ক্লাবকে চ্যানেলকে অনেক স্পেশালি ধন্যবাদ। লেডিস ক্লাবকেও অনেক ধন্যবাদ আমাদেরকে এই এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজড করার জন্য। এবং সাথে জাকিয়া we are আপুকে lucky. অনেক ধন্যবাদ। যে আপু আমাদের সাথে জি। কথা বলেছেন জি, তাকে জি, অনেক জি। ধন্যবাদ। আপনাদের সময়ের জন্য আমার একটা সুন্দর সময় কেটেছে এবং আমাদের বন্ধুরা যারা জুমে এসে আড্ডা দিতে পেরেছেন, টেকনিক্যালিটির কারণে অনেকে আসতে পারেননি, তার জন্য দুঃখ প্রকাশ করছি। তবে বসন্ত মনে থাকুক, ফাগুনের লেগে থাকুক আপনার জীবনে পুরো বছর জুড়ে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি এখানে।